নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রীতলি মোদক। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই মোদক টুনার একাডেমির পক্ষ থেকে আজকের এই বিশেষ বৈঠক। আজকের আলোচনার বিষয় পাথুরিয়া ঘাটা, সেকাল, একাল, সমকাল। উত্তর কলকাতার ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপত্য, সামাজিক ইতিহাস এবং সময়ের সঙ্গে তার বিবর্তন নিয়ে আজকের এই আলোচনা আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক অনন্য সেতুবন্ধন রচনা করবে। আজকের সম্মানিত বক্তা হলেন শ্রী ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। তিনি একজন আর্ট কনসার, হিস্টরি বাফ এবং ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স প্রপোনেন্ট, যিনি উত্তর কলকাতার হারিয়ে যেতে বসা ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নির্লসভাবে কাজ করে চলেছেন। তার গবেষণা, অভিজ্ঞতা এবং ঐতিহ্য চর্চা প্রতি গভীর অনুরাগ আজকের আলোচনাকে সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। আর কোনো বিলম্ব না করে আমি আমাদের সম্মানিত বক্তা শ্রী ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, এবার ঠিক আছে। নমস্কার। আমি জানি না কতটা আমি আর্ট কলেজের, কতটা আমি তবে হ্যাঁ, আমি চেষ্টা করছি। বিশেষ করে পাথুরিয়া ঘাটা এই অঞ্চলটা বিস্তৃত, কেউ চেনে না, জানে না, এরকম একটা জায়গা। কিন্তু এই জায়গাটা একটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ, কলকাতার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছিল। অ্যাকচুয়ালি ফোর্ট উইলিয়াম যখন তৈরি হয়, ইট ওয়াজ 1756। এটা হয় হচ্ছে যখন সিরাজ এটাকে আলীনগর করে এবং তারপরে ব্রিটিশদের দ্বারা সিরাজ পরাস্ত হয়, এবং তারপরে ওই গোবিন্দপুর এরিয়াতে ফোর্ট উইলিয়াম যখন তৈরি হয়, তখন ওখানে ঠাকুরদের বাস ছিল। সেই ঠাকুরদের তখন স্থানান্তরিত করা হয় এবং ইংরেজরা এই ঠাকুরদের স্থানান্তরিত করে যে জায়গাটা ওরা অ্যালট করে সেটা হচ্ছে এই পাথুরিয়া ঘাট। এবং তারপর থেকে এই পাথুরিয়া ঘাটা শুধুমাত্র ঠাকুররা নয়, তারপরে মল্লিকরা, ঘোষেরা, এরকম এবং ঠাকুরদের বিভিন্ন ব্রাঞ্চ, এরকম করে জায়গাটা মানে ইন আ নাটশেল ফার্স্ট মানে এটা শহরতলি, একটা প্রথম শহরতলি এটা তৈরি হয় কলকাতার বুকে। অন্যান্য জায়গাগুলো দেখবেন, যেমন ধরুন আপনার বিভিন্ন জায়গায় শোভাবাজার রাজবাড়ি বা দর্জিপাড়া মিত্র বাড়ি বা অন্যান্য ধরুন দা বাড়ি, জোড়াসাঁকোর, এরা সব স্ট্যান্ড অ্যালোন, মানে যে যার জায়গায় একটা একটা করে বাড়ি করে তাদের বসতি স্থাপন করে। কিন্তু এই পাথুরিয়া ঘাটায় একাধারে আমরা দেখি হচ্ছে 3-4টে অন্যান্য বিভিন্ন টাইটেল, মানে বিভিন্ন মানুষরা, মানে বিভিন্ন বাবুরা, বিভিন্ন রাজা মহারাজারা এই পাথুরিয়া ঘাটায় এসে একটা শহরতলি অলটুগেদার তৈরি করতে শুরু করে। তো আমি প্রথম একটা স্লাইডে সাহায্য নেবো। আমি স্লাইডটা প্রথম যাচ্ছি। স্লাইডটার থেকে আমি একটা পিক্টোরিয়াল স্লাইড তৈরি করেছি, যেটার থেকে আমার বোঝাতে সুবিধে হবে, কেননা এটা একটা পিক্টোরিয়াল গাইড অ্যাজ ওয়েল অ্যাজ আমার পুরো জায়গাটার এগিয়ে নিয়ে যেতে সুবিধে হবে আর কি। থেকে যাবে। তো আমি শুরু করছি। প্রথম আমরা দেখতে পাই পাথুরিয়া ঘাটাতে, সেটা হচ্ছে কাঠের জিনিসপত্র, কাঠের সমস্ত নানা রকম সামগ্রী, যেটা দেখছেন সামনে, বারকোশ, পিড়ে এবং নানা রকম কাঠের সামগ্রী এখানে তৈরি হয় এবং সেটা খুব ইউনিক। এটা কলকাতা শহরে অন্য কোথাও আপনারা খুব একটা কিছু পাবেন না। বিশেষ করে হচ্ছে সন্দেশের ছাঁচ, এটা সারা ভারতবর্ষে কোথাও নেই সন্দেশের ছাঁচ। এটা একমাত্র এই নতুন বাজার, এই পাথুরিয়া ঘাটা, চিতপুরের যে জাংচারটা, যেটা পাথুরিয়া ঘাটা প্রথম শুরু,
সেইখান থেকে এই সন্দেশের ছাঁচ তৈরি হয়ে আসছে। এবং সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নতুন বাজার যখন তৈরি হয় 1871 সালে, সেই তার হাত ধরে নতুন বাজারে যেটা হয় হচ্ছে রাজা রাজেন্দ্র মল্লিক এই বাজারটা তৈরি করে। এবং সেটার ব্যাপারে আমি একদম শেষে আসব। তো এই এখানে বিভিন্ন রকম মিষ্টির দোকান, যেমন ধরুন নলিন চন্দ্র দাস, মাখন চন্দ্র দাস, তারপরে নন্দলাল দত্ত, এরা আহ, আহ, মিষ্টির দোকান এখানে প্রতিষ্ঠা করে। এবং তার হাত ধরেই আমার মনে হয় যেটা যেটা এই কাঠ খোদাই কাঠের সন্দেশের ছাঁচ, এই যে দেখুন সামনের ছবিটা আপনারা দেখলে পরিষ্কার ভাবে বুঝতে পারবেন, এটা একটা ইউনিক জিনিস পাথুরিয়াঘাটার। এবং এটা এখানে একমাত্র তৈরি পান। এই হলো একটা দিক পাথুরিয়াঘাটার। এই বাড়িটা আর্কিটেকচারাল বিউটি খুব সুন্দর, সেই জন্য আমি বাড়িটা রেখেছি। এটা রক্ষিতদের বাড়ি। এটা এদের হার্ডওয়্যারের ব্যবসা, এবং সেটা বড় বাজারে এদের হার্ডওয়্যারের ব্যবসা ছিল। হরিসাধন এবং মদনমোহন রক্ষিত এদের বাড়ির পুরোধা। এদের বন্দে মাতরম বাড়ি নামে খ্যাত ছিল। এরা যেটা ছিল হচ্ছে এদের একটা বিপ্লবী আখড়াও পাথুরিয়াঘাটে অ্যাজ ওয়েল অ্যাজ তৈরি হয়। আর সেটার প্রসঙ্গ আমি পরে আসবো। তো এটা ছিল হচ্ছে এরা কাঁসর ঘন্টা এবং উলুধ্বনি এবং শাঁখ বাজিয়ে এবং বন্দে মাতরম এইটা করলে বিপ্লবীরা সজাগ হয়ে থাকতো এবং বুঝতো যে পুলিশের খোঁচড় বা সিআইডিরা এসে এখানে মানে চরবৃত্তি করছে। তা এই হচ্ছে বাড়িটা খুব সুন্দর, মানে বাড়িটা খুব নয়নাভিরাম যাকে বলে। এরপরে যেটা যাব, এটা একটা গুরুত্বপূর্ণ বাড়ি। এটা হচ্ছে রায় বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, হরকুঠির নামে বিখ্যাত। এটা হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই বাড়িটাতে 1279 খ্রিস্টাব্দে, এই বঙ্গাব্দে ঠাকুর রামকৃষ্ণ আসেন এবং এদের এই সিদ্ধেশ্বর শিব আছে ভেতরে আর কি। তো এটার উনি পুজো করেন, উনি এটাকে স্বহস্তে পুজো করেন। এবং এদের 342 বছরের, এটা ওদের ঠাকুর দালানের ছবি, এটা 342 বছরের পুরনো একটা ঠাকুর দালান। এবং ওইখানে এই বনেদি বাড়ির পুজো বলতে যেটা বোঝায় আর কি, সেইটা এখনো পূজিত হয়ে চলেছে এবং সেটা খুব সুন্দরভাবে পূজিত হয়। এবং এটার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এরা খুব জিনিসটাকে খুব সুন্দরভাবে ধরেছে। আমি জাস্ট শর্টে বলে দিচ্ছি একটুখানি যে এরা এই বাড়িটাতে প্রথম কমার্শিয়াল কিছু স্পন্সরশিপ এরা প্রথম এই পুজোতে ইন্ট্রোডিউস করেছে। এটা ওদের ঠাকুরের ছবি। এবং এই বাড়ির এখন বর্তমান সুরীতি বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ হয়। এই বাড়িটার মানে এই বাড়িটার শুধুমাত্র ঠাকুর রামকৃষ্ণ নন, এই বাড়িটাতে বিভিন্ন সময় মোহনানন্দ ব্রহ্মচারীজি, তারপরে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কি বলে ওই আরে বাবা বামা খ্যাপা, এবং এরকম নানান জন আর কি এই বাড়িতে আনাগোনা ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই বাড়ির মধ্যে একটা সাংগীতিক পরিবেশ ছিল। এই হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে যদু ভট্টের, এবং যদু ভট্ট নিয়মিত এই বাড়িতে আনাগোনা করতেন। এই হচ্ছে এই বাড়িটার মোটামুটি একটা ইতিহাস। এরপরে যাচ্ছে এটা পিকেটেগড়ের বাড়ি। এটা পিকেটেগড় এটা বাড়িটা তৈরি করে। বাড়িটা এখন অস্তিত্ব নেই, এই বাড়িটা এখন প্রমোটিং হয়ে গেছে, যদিও বা এটা হেরিটেজ তকমা পাওয়া বাড়ি। এই বাড়িটার দুটো তলা ছিল, দুটো তলা দেখতে পাচ্ছেন, এবং দুটো তলার ওপরের তলাটা ঠিক দেখা যাচ্ছে না, গ্রিল দুটো আলাদা, মানে এই বারান্দার যে গ্রিল দুটো আলাদা ছিল। এবং এই যে ওই দালানটা দেখছেন, ঠাকুর দালানটা দেখছেন, এখানে ওই কাঁচ মানে গ্লাস ছোট ছোট চিপ দিয়ে দারুণ কাজ করা ছিল। এই বাড়িটা সত্যি আমরা মানে হারিয়ে ফেলেছি। এই বাড়িটা প্রমোটারের কবলে পড়ে এই বাড়িটা আর কোনো অস্তিত্ব নেই। সামনেটা রয়েছে, সামনের জায়গাটা রয়েছে, মানে বাইরের এক্সটেরিয়ার।
এবার আসছে এই বাড়িটার সম্বন্ধে একটু বিতর্ক আছে, তবুও আমি বলে রাখি এই বাড়িটার আর্কিটেকচারটা খুব সুন্দর। এই বাড়িটার একটা গ্রিক আর্কিটেকচার রয়েছে, এটা খুব ইউনিক একটা বাড়ি। এটা হচ্ছে সম্ভবত 45 নম্বর 44 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিট। এই বাড়িতে প্রথম ঠাকুররা এসে ওঠেন। আহ আহ, এই বাড়িটাতে জয়রাম ঠাকুর 1700-এর মাঝামাঝি এসে প্রথম কলকাতায় ওঠেন। এবং ওই যখন আর কি ফোর্ট উইলিয়াম তৈরি হলো। এছাড়াও এর পেছনে রঘুনন্দ লেনে, 2 নম্বর রঘুনন্দ লেনে বাড়িটা, অ্যাকচুয়ালি বাড়িগুলো ছিল হচ্ছে শুধুমাত্র এইটুকু দেখছেন, এর হয়তো আরো 1 বিঘে জমি নিয়ে পেছনে এরকম একটা ব্যাপার ছিল আর কি, সেট আপ ছিল। তো সেই জন্য আমার এই বাড়িটা একটা ঐতিহাসিক অস্তিত্ব রয়েছে, সেই জন্য এই বাড়িটার ছবি রাখা। বাড়িটার কত দরিদ্র অবস্থা দেখতেই পাচ্ছেন। এই গেল। এই বাড়িটা অত্যন্ত সুন্দর, করেন্থিয়ান পিলার বিশিষ্ট। এটা হচ্ছে বাবু খেলাচন্দ্র ঘোষের বাড়ি। এই বাড়িটার বাবু খেলাচন্দ্র ঘোষের টাইম পিরিয়ড ছিল 1829 থেকে 1878 সাল অব্দি। এদের বংশধর ছিলেন, এদের পূর্বপুরুষ ছিলেন ওয়ারেন হেস্টিংস এর দেওয়ান, ক্লার্ক যাকে বলে। এই বাড়িটা তৈরি হয় 1858 খ্রিস্টাব্দে। ম্যাকিনটোশ বার্ন লিমিটেড এই বাড়িটা তৈরি করেন। এর বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে একটা 85 ফুট দালান রয়েছে এবং চক মেলানো, 85 ফিট। এদের 1855 সালে এদের দুর্গাপুজো শুরু হয় এবং এই বাড়িতেও ঠাকুর রামকৃষ্ণ আসেন। এবং এদের এই বাড়ির আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা গুণকীর্তন হচ্ছে, সেটা হচ্ছে 1909 সালে আমরা যে টালা ট্যাঙ্কটা দেখি, টালা ট্যাঙ্কের যে জমিটা, এটা ওদেরই জমি ছিল। খলিয়ার ঘোষ লেন ওখানে এখনো আছে। তো এই টালা ট্যাঙ্কের জমিটা বাবু খেলাচন্দ্র ঘোষ কলকাতা যে তখনকার দিনের যে ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ছিল, সেই ট্রাস্টকে এই বাড়িটা, ওই জমিটা দান করে। আর এই বাড়ির আরেকটা বৈশিষ্ট্য, এই বাড়িতেও যদু ভট্ট আসতেন নিয়মিত, এদের সভা গায়ক ছিলেন এবং পৃষ্ঠপোষকতায় করেছিলেন বাবু রামলোচন, বাবু খেলাত ঘোষ। আর এদের বাড়ির আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে তো সবাই চিনি। এই বাড়ির উনি ছিলেন হচ্ছে, প্রথমে ছিলেন হচ্ছে গৃহশিক্ষক, তারপরে হচ্ছেন এস্টেট ম্যানেজার, এবং ভাগলপুরে এদের এস্টেট ছিল, সেইখানে গিয়ে উনি আরণ্যক রচনাটি লেখেন। তো এই বাড়ির এইটাই হচ্ছে দুর্গা ঠাকুর। 1855 খ্রিস্টাব্দে দুর্গা পুজো শুরু হয়। এখনো পুজোটা সমান বৈশিষ্ট্যে, মানে সমান গরিমায় এখনো ওরা চালিয়ে যাচ্ছে, ওদের বংশধররা। এই বাড়ির আর একটা ব্যাপার বলি, এটা একটা সুড়ঙ্গ দেখছেন। এই বাড়ির একটা বাংকার আছে, কলকাতা শহরে বোধহয় হাওড়া স্টেশনে একটা বাংকার আছে, আর এটা আর ছিল কিছু এখানে আমাদের এই জায়গায় গঙ্গায় চলে যাওয়া যেত আর কি, বিপ্লবীদের মানে পালানোর পথ। তা এই বাড়িতে এই বাংকারটা দেখা যায়, এই বাড়িটার তলায় একটা বাংকার রয়েছে। এই বাংকারটা সত্যি একটা খুব অদ্ভুত বাংকার, মানে অদ্ভুত একটা জায়গা, মানে এটা ঢুকলে খুব ভয় করে। তো এটা একটা এই বাড়ির বৈশিষ্ট্য। এবার যাচ্ছি, এটা হচ্ছে বাবু রামলোচন ঘোষের বাড়ি। এই বাড়ির থেকেই খেলাচন্দ্র ঘোষ বড় হয়ে পাশের বাড়িটা করে, মানে 46 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিট এই বাড়িটা, 47 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিট বাবু খেলাচন্দ্র ঘোষ তৈরি করে। এই বাড়ি থেকেই শুরু করেন। এই রামলোচন ঘোষ ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস এর, যেটা বলছিলাম আর কি, যে এদের বংশধর, এদের পূর্বপুরুষ ছিলেন ওয়ারেন হেস্টিংস এর দেওয়ান, হেড ক্লার্ক। তো এই বাবু রামলোচন ঘোষ ছিলেন ওদের ওয়ারেন হেস্টিংস এর হেড ক্লার্ক। আর তার হাত ধরেই আর কি সমস্ত এই বাড়ির যা কিছু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি,
আহ, আমি একটু বলছি আপনাদের। এই বাড়ির আর একটা বিষয় হচ্ছে, এরা ছিলেন হচ্ছে সঙ্গীতের পৃষ্ঠপোষক। এদের ছিল হচ্ছে, এরা 1953 সাল নাগাদ এরা অল বেঙ্গল মিউজিক কনফারেন্স করে, এবং তার আগে থেকে এদের বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন রকম মিউজিশিয়ানদের আনাগোনা ছিল। মানে কে আসেছে আর কে যায়নি, মানে মালকা জান, গহর জান থেকে শুরু করে ফৈয়াজ খান, বিষ্ণু দিগম্বর পালুস্কর, রবি শঙ্কর, ফৈয়াজ খান থাকতেন। এরকম একটা এই বাড়িতে, মানে এই বাড়ির সঙ্গীতের একটা বিশাল বড়, মানে কুদরত রং বিরঙ্গি বলে একটা বই আছে সঙ্গীতের ওপর। আহ আহ, সম্ভবত উমাপ্রসাদ মুখোপাধ্যায় লেখা। তো এই বাড়িতে একটা চ্যাপ্টারই আছে মন্মথনাথ ঘোষকে নিয়ে। আহ আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ওদের মিউজিক রুম। এখানে দেখুন সমস্ত ছবি পাবেন বিভিন্ন গায়ক গায়িকাদের। এটা হচ্ছে ওদের বিলিয়ার্ড রুম। এখানেও বিভিন্ন গায়ক গায়িকা এবং ওদের পূর্বপুরুষদের ছবি এখানে রয়েছে। এটা ওদের বিলিয়ার্ড রুম ছিল ওদের। এই ছবিটা দেখুন, এই ছবিটাতে মনমতো ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে অল বেঙ্গল মিউজিক কনফারেন্স সূচনা করছে। এটা সম্ভবত, সরি, 1853 হবে না, এটা আর একটু আগে, আমি ঠিক সালটা ভুলে যাচ্ছি। আহ 1 মিনিট। এই 23 সম্ভব। যাই হোক, ক্ষমা করবেন আমাকে। তবে এইটা হচ্ছে এদের বাড়ির ইতিহাস, যে রবীন্দ্রনাথ ঠাকুর মনমতো ঘোষের হাত ধরে এটা অল বেঙ্গল মিউজিক কনফারেন্সটা তৈরি করেন। আহ এই বাড়িটা হচ্ছে বাবু যদুলাল মল্লিকের বাড়ি। এই বাড়ির আহ বাবু যদুলাল মল্লিক আহ করেন হচ্ছে ওনার আয়ুষ্কাল ছিল 1844 থেকে 1894। ইনি আমাদের পার্শ্ববর্তী ওরিয়েন্টাল সেমিনারি যে স্কুলটা, সেই স্কুলে পড়াশুনো করেন। সেই স্কুলে পড়াশুনো করতেন, কয়েকদিনের জন্য গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এদের বাবু যদুলাল মল্লিকের বাড়িতে ঠাকুর রামকৃষ্ণের আনাগোনা ছিল, এবং ঠাকুর রামকৃষ্ণ 1883 সালে অনেকবারই এসছেন। 1883 সালটা বেশি করে আমি জোর দেবো, কারণ এদের কুলদেবী সিংহবাহিনী মা, তাকে দেখে তেনার ভাব সমাধি হয়। আর এদের বাবু যদুলাল মল্লিকের ছেলে হচ্ছে মন্মথনাথ মল্লিক। সবাই ঘোড়ার গাড়ি চড়তেন। উনি জুলজিক্যাল গার্ডেন, মানে আমাদের আলিপুর জু থেকে জেব্রা কিনেছিলেন, জেব্রা গাড়ি চড়তেন। আর এদেরই আর এক প্রজন্ম, বাবু প্রদ্যুম্ন মল্লিক। এনার সংগ্রহে 35খানা গাড়ি ছিল, তার মধ্যে 10খানা ছিল রোলস রয়েস। আর এদের একটা দক্ষিণেশ্বরের মানে দক্ষিণেশ্বর মন্দিরের দক্ষিণ দিকে একটা বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়িতে ম্যাডোনার কোলে প্রভু যিশুকে দেখে ঠাকুরের একটা যেটাকে বলে হচ্ছে ডিভাইন ব্লিস, মানে উনি উনি সেটাকে দেখে খুব আনন্দ পান। এই বাড়িটার এইটা হচ্ছে ঠাকুর দালান। এখানে দেখছেন আপনি, আপনারা দেখছেন যে এটা ওই রট আয়রন দিয়ে এই বাড়িটাকে সাজানো। এই 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 রট আয়রনের ব্যাপারটা ছিল হচ্ছে, এখানে এদের বিভিন্ন অনুষ্ঠানের সময় এরা এখানে যাত্রাপালা বা নাম গান বা পালা কীর্তন করতেন, এবং এই জায়গায় আর কি ওদের ওই লণ্ঠন ঝোলানো ফোলানো হ্যান ত্যান সমস্ত করতো, এবং এটাকে চাঁদোয়া দিয়ে সাজিয়ে এই জায়গাটাকে ওরা যাকে বলে হচ্ছে বিনোদনের একটা জায়গা এরাই সুন্দরভাবে সাজিয়ে তখন করেছিলেন আর কি।
এটা হচ্ছে সিংহবাহিনী মা, যে যে যার কথা বলছিলাম, যে 1883 সালে ঠাকুর রামকৃষ্ণ ইনাকে দেখেই ভাব সমাধি হয় ওনার। এবং এই মায়ের অনেক মহিমা, অনেক বৈশিষ্ট্য, অনেক ব্যাপার স্যাপার এবং অনেক পুরনো ইতিহাস, রাজা মানসিং এর আমল থেকে ইনার ইতিহাস। তারপরে সেই ঠাকুর মল্লিক পরিবারে আসেন এবং এই মা খুবই জাগ্রত এই বলে আর কি পরিচিতা। এইখানে আমরা দেখছি যে বাবু যদুলাল মল্লিকের বাড়ির ঠিক পাশে দেখবেন একটুখানি একটা 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 থাম, একটা লোহার একটা ক্রস দেখতে পাচ্ছেন। এটা একমাত্র এই এরিয়ায় গ্যাস বাতির স্তম্ভ এই এরিয়ায় এখনো পর্যন্ত রয়েছে। এটা ওই তখনকার দিনে গ্যাস বাতি যেটা ছিল আর কি, সেইটার একটা ছবি। এবার আসছি ঠিক তার উল্টো দিকে পাথুরিয়াঘাটা বড় কালী। এটা 1928 সালে এই ঠাকুরটার বরাবরই বড় কালী হিসেবে পরিচিত, কারণ এটা হাইটটার জন্য। আপনারা দেখছেন নিচে মানুষজন দাঁড়িয়ে রয়েছে এবং 30 ফুটের কালী দাঁড়িয়ে রয়েছে। এটা জাস্ট এই বাড়ির উল্টো দিকে 20 নম্বর যদুলাল মল্লিক রোডে। এই ঠাকুরটা এবারে 98 বছর পেরিয়ে 99 বছর। এটা নেতাজি সুভাষচন্দ্র বসু 1930 সালে এটার সভাপতিত্ব করেন। আর পূর্ণ ট্র্যাডিশনে এই পুজোটা এখনো পর্যন্ত হয়ে আসছে। মার বিভিন্ন গয়নাগাটি এবং 6 ফুটের রূপোর খাড়া, 2 ফুটের রূপোর মুন্ডু এবং সোনার জিভ, সোনার অলংকার এবং রূপোর অলংকার দিয়ে সাজানো, এবং সবই ভক্তের দান। এই পুজোটার সাথে আমিও জড়িত। এটা আমাদের এই এলাকার শুধু তাই নয়, বিভিন্ন কলকাতার বিভিন্ন এলাকার একটা 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 শ্রদ্ধার, একটা ভক্তির জায়গা। এই পুজোটাতে অনেকেই, বাবু মন্মথনাথ ঘোষ যখন এই পুজোর প্রেসিডেন্ট ছিলেন, অনেকেই মানে নাটোরের মহারাজ, লালগোলা মহারাজ এরা এবং বিভিন্ন গুণী গণ্যমান্য তখনকার দিনের ব্যক্তিত্বরা এই পুজোয় এসেছেন। এবং এই পুজোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম এই পুজোটার সাথে প্রথম স্টল দেয়, মানে পুজোর সাথে ইন্ডিয়ান মিউজিয়াম জড়িত হয় এই পুজোর মাধ্যমে। ওদের রেপ্লিকা ডিসপ্লে স্টল একটা দিয়েছিল, 2 বছর দেয়। এবং আইসিসিআর এই পুজোর সাথে জড়িত ছিল। এই পুজোর একবার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি একবার তার ডিরেক্টর এসে 7 জন কনসুলেটকে দিয়ে এইটার উদ্বোধন করেন। এবং এই পুজোটার একটা অন্যরকম মহিমা আছে। এবং এই পুজোটার সব থেকে আলাদা একটা বৈশিষ্ট্য, এখনো আমরা ছেলেরা সাদা ধুতি, মানে ধুতি পাঞ্জাবি খালি পায়ে, এবং মেয়েরা লাল পাড়ের শাড়ি পরে যায়, খালি পায়ে যায় কিন্তু আমরা মায়ের বিসর্জন দিতে। বিভিন্ন রকম সত্যি খুব বর্ণাঢ্য শোভাযাত্রা হয়, এটা বলতে কোনো দ্বিধা নেই। এই বাড়িটা হচ্ছে বাবু বৈষ্ণব দাস মল্লিক। মল্লিকদের প্রথম বাড়ি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই বাবু বৈষ্ণব দাস মল্লিকের বাড়িটা। এই বাড়িটা 1785 সালে এই বাড়ির পুজো শুরু হয়। ভেতরে ঠাকুরটা দেখছেন, আমি ঠাকুরটার বড় করে ছবি দেখাচ্ছি। এই ঠাকুরটার বৈশিষ্ট্য হচ্ছে মানে 235 বছরে বাবু বৈষ্ণব দাস মল্লিক স্বপ্নাদেশে এই পুজোর সূচনা করেন। ওনাদের এক শরিক বলছে তার আগেও পূজিত হয়েছিল, মানে তার আগেও এদের পুজো শুরু হয়। এরা আসে চুঁচুড়ো থেকে, এরা এসে কলকাতায় বসতি স্থাপন করে। আর এরা ছিল হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী এবং এখনকার দিনে যেটা বলে হচ্ছে প্রমোটার, ডেভেলপার। এরা ম্যাকিন্টোশ বার্নের সাথে এবং এরা 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 ডেভেলপিং এর কাজ করে এরা নিজেদের প্রতিপত্তি স্থাপন করে। এই বাড়ির দুর্গা ঠাকুরটা দেখছেন আপনারা, এটা একটা ইউনিক ঠাকুর, হরপার্বতী পুজো। এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ 4 জন প্রমাণ সাইজের, শিব ঠাকুরের কোলে ছোট্ট দুর্গা বসে, এমনকি জয়া বিজয়া সাইডে রয়েছেন, তেনারাও দুর্গা ঠাকুরের থেকে বড়। আর এই চালিটা আগে এরা কুমোর আসতো তা করতো, এই চালিটা করে কিন্তু এখনকারই ওদের জেনারেশনেরই, ওদেরই একজন নবেন্দু মল্লিক সেই চালিটা আঁকে।
এই পেছনের যে ছবিটা দেখছেন, মানে ঠাকুরের পেছনের যে চাবির ছবিটা, নীলাভ মল্লিকও এর সাথে হাত দেয়। ওদের দুজনের এখন এখন এরা বর্তমান প্রজন্ম। এদের ধুনো পোড়ানো একটা রীতি আছে। এরা সম্ভবত অষ্টমীর দিন ধুনো পোড়ায়। এটা একটা ধুনো পোড়ানোর একটা ছবি। এই বাড়িটা হচ্ছে কালীকৃষ্ণ ঠাকুরের বাড়ি। কালীকৃষ্ণ ঠাকুর এর ইতিহাস বলতে গেলে এরা 17th সেঞ্চুরিতে কনৌজ থেকে আসে। এরা রাজা আদিশুর তখনকার দিনের যিনি রাজা ছিলেন তিনি এনাদের আনেন, এবং কুশিগ্রামে থেকে এরা কুশারি, মানে এরা এদেরই ব্রাঞ্চ হচ্ছে রবীন্দ্রনাথ দেব ব্রাঞ্চ অ্যাজ ওয়েল। তো এই জয়রাম ঠাকুর ফোর্ট উইলিয়াম যেটা বলছিলাম কি 1758 সালে এরা ওই ওখান থেকে চলে এসে এই 1756 সালের প্রবাবলি 1758 সাল থেকে ফোর্ট উইলিয়াম শুরু হয়। তো এই জায়গাটা ওনাদের দেন তখনকার দিনের সরকার, ব্রিটিশ সরকার, এবং এরা এইখানে স্থাপত্য কীর্তি করে এবং বাড়ি করে এরা থাকতে শুরু করেন। এদেরই দর্পনারায়ণ দুটো স্ত্রী ছিলেন। একটা হচ্ছে যারা হচ্ছে যতীন্দ্রমোহন, সৌরীন্দ্রমোহন, প্রসন্ন কুমার, প্রদ্যুম্ননাথ, মানে যেটা হচ্ছে টেগোর ক্যাসেল, টেগোর প্রাসাদ আর কি। এই পাত্রঘাটাতে একটু পরে আসবো আমরা সেই প্রসঙ্গে। আর এদের ছিলেন হচ্ছে মোহিনীমোহন এবং মোহিনীমোহন ঠাকুর, গোপাললাল ঠাকুর। এদের যে এরা হচ্ছে এই দর্পনারায়ণের সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় স্ত্রীর বংশধর। তার এই গোপাললাল ঠাকুরের ছেলে হচ্ছে কালীকৃষ্ণ ঠাকুর। তিনি তেনার সময় একটা বিশাল ফিলান্থ্রপিস্ট ছিলেন এবং তিনি এই পরিবারটার প্রতিপত্তি বিস্তার করেন এবং এটা একটা মানে বিশাল একটা আকার নেন আর কি। এরা মেনলি ছিল হচ্ছে তো জমিদারি ছিল এদের অ্যাকচুয়ালি এমন এদের মানে জমিদারির বিশালত্ব ছিল যেটা এই ইস্টার্ন জোনে শুধুমাত্র কোচবিহার মহারাজা এবং ত্রিপুরা মহারাজের পরেই এদের স্থান ছিল, থার্ড বিগেস্ট লার্জেস্ট জমিদারি। এই কালীকৃষ্ণ ঠাকুর খুব অল্প বয়সে মারা যান 1938 সালে। খুব অল্প বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তারই গ্র্যান্ডসন হচ্ছে প্রফুল্লনাথ ঠাকুর। তিনি ছিলেন হচ্ছেন খুব বড় একজন শিল্পী, এবং এই প্রফুল্লনাথের কথা যেটা বলছিলাম আর কি, প্রফুল্লনাথ কালীকৃষ্ণ ঠাকুরের গ্র্যান্ডসন তিনি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা সবাই শুনেছি, এবং তেনাকে এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যে ব্রিটিশদের সাথে কাজ করবে সেই ব্রিটিশদের কানেক্টিভিটিটা কিন্তু এই প্রফুল্লনাথ যিনি আর কি কালীকৃষ্ণ ঠাকুর, তিনি আর কি যোগাযোগটা স্থাপন করে দেন। এবং তার ফলস্বরূপ মানে তার মানে কি বলে মানে কি বলবো আর কি, থ্যাঙ্কস জানানোর জন্য প্রচুর আর্টিফ্যাক্টস, মানে ওখান থেকে প্রচুর জিনিসপত্র ওই কালীকৃষ্ণ ঠাকুরকে তিনি দেন। অ্যাকচুয়ালি এদের ব্রিটিশদের গ্যারেন্টার ছিলেন অ্যাকচুয়ালি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং এদের বাড়ির পৃষ্ঠপোষকতায় বিশাল একটা কাজ হয়, সেটা হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট, যেটা হচ্ছে নন্দলাল বোস। তিনি খোয়াই ডান্সার, এই যে চিত্রটি আঁকেন সেটা কিন্তু ওই কালীকৃষ্ণ ঠাকুরকে তিনি প্রেজেন্ট করেন। এবং অসিত হালদার, যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর, আর এরা আর কি এদের মানে এরা ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, বুঝতেই পারছেন এদের বংশধর, মানে এদের কাজিনস
যাকে বলে আর কি, যারা খুড়তুতো জারতুতো মাসতুতো মানে খুড়তুতো জারতুতোর মধ্যেই আর কি এনারা ছিলেন আর কি। এবং এই আহ উম, প্রমথ ঠাকুর প্রাণনাথ ঠাকুর বা এরকম কিছু একজন হবে, মানে ঠিক বুঝতে পারছি না এটা কি লিখেছি আমি, সরি। ইনি ছিলেন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য। আমি আমার হাতের লেখাই বুঝতে পারছি না, যাই হোক। ইনি ছিলেন অবনীন্দ্রনাথের শিষ্য, এবং এদের বাড়ির আর একটা ছবি দেখাই, একটা একটা স্কেচ। এটা এই বাড়ির উল্টো দিকে এদের তিনটে পরপর বাড়ি ছিল। এখানে প্রচুর আর্টিফ্যাক্ট ছিল, এখানেই ওই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জিনিসপত্রগুলোও ছিল। এখন এই বাড়িটা বেহাত হয়ে গেছে, মানে ইন দ্য সেন্স এরা বিক্রি করে দেয়, বিক্রি হয়ে গেছে। এইখানে এই বাড়িতে ট্রেজার ছিল, মানে সমস্ত বড় বড় আর্টিস্টদের বড় বড় তৈলচিত্র থেকে আরম্ভ করে নানা রকম জিনিসপত্র দিয়ে বাড়ির তিনটে আশা ছিল। আহ এই হচ্ছে ব্যাপার। এইটা একটা 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 ছবি আপনাদের দেখাই, অবনীন্দ্রনাথের ছাত্র যিনি, যেনাকে বললাম আর কি। তো তেনার আঁকা। তো এই গেল হচ্ছে ঠাকুরদের ছোট্ট ইতিহাস। ঠাকুরদের আর একটা ইতিহাস এর পরেই আসবো, এটা হচ্ছে আবার টেগোর প্রাসাদ, টেগোর ক্যাসেল এর জায়গা। এটা হচ্ছে বাবু নন্দলাল বোসের বাড়ি। নন্দলাল বোসের বাড়ি, এটাও ম্যাকিনটোশ বার্ন লিমিটেড এই বাড়িটাকে বানায়। এই বাড়িটার ইতিহাস বলতে গেলে এই বাড়িটা খুব সুন্দর, মানে এটাতে তিনটে রীতি, যেটা হচ্ছে আমাদের এই যে গ্রিক আর রোমান যে স্থাপত্য রীতি, এই আয়নিক, ডোরিক আর আমরা কোরিন্থিয়ান বলি আর কি, এই তিনটে রীতির স্থাপত্যের পিলার এই বাড়িটাতে দেখা যায়। বাড়ির এইটা সামনে হচ্ছে কোরিন্থিয়ান রয়েছে, এইখানে ওই ডোরিয়ান আর ডোরিক আর আয়নিকটা এখানেও দেখা যায়, মানে দুটো পিলার দু রকমের এরকম ভাবে, এবং দুটো গ্রিলও দু রকমের, দু বাড়ির মানে দুটো ফ্লোরের গ্রিল দু রকমের। এই বাড়ির আর একটা কাজ ছিল হচ্ছে, এই বাড়ির পাশ এর উল্টো দিকেই হচ্ছে মেট্রোপলিটন স্কুল বিদ্যাসাগর প্রতিষ্ঠিত। এই বাড়ির আর একটা কাজ হচ্ছে, এই মেট্রোপলিটন স্কুলের যারা টিচার ছিলেন তাদের জন্য এরা একটা 25 নম্বর সম্ভবত পিকেটেগড় স্ট্রিটে একটা রেসিডেন্স, একটা নিজ বাড়ি তৈরি করে ওই টিচারদের, টিচিং স্টাফদের থাকার একটা ব্যবস্থা করে দেন। এবার যাচ্ছি হতদরিদ্র হতকুচ্ছিত বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটনের বাড়িটা দেখাচ্ছি। এটা হচ্ছে সামনেটা, এটা দরজাটা। আপনারা উপরের বারান্দাটা দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। এই বিদ্যাসাগরের মূর্তি রয়েছে ভেতরে, বাড়ির ভেতরে। এই বাড়ির ঠাকুর দালানটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই বাড়ির ঠাকুর দালানটা দেখুন, সামনে একটা লাল রঙের লাল পাথর দিয়ে একটা কাজ রয়েছে, একটা নকশা রয়েছে। এটা সম্ভবত আমাদের এখানে, এইটা ওই ওই কি বলে যেন, রাজস্থান থেকে আসা যখন মারোয়াড়িরা আসে, তারপরে এই জায়গাটার মানে ভেতরে দেখুন একটা ঠাকুর দালানের অন্য ওই যেটাকে বলে কলা গাছ পিলার, তার সামনে দেখুন একটা এরকম লাল রঙের পাথর দিয়ে এটা করা, মানে কি বলে একটা থাম, মানে একটা সজ্জিত করা আর কি। তো এইটা সম্ভবত ওই মারওয়াড়িদের হাত ধরেই এইটা আসে। এই বাড়ির আর একটা অবস্থা দেখাচ্ছি, বারান্দাটা দেখুন কি অবস্থা। একটা সময় ছাত্রছাত্রী কিলবিল করতো। এটা ওই সামনের বারান্দাটা, যে বারান্দার ওই সামনে আগের যে ছবিটা দেখালাম, যে দোতলাটা দেখুন কি অবস্থা। এই বাড়িটা আমি শুনেছি যে একটা এমপি ল্যাব থেকে একটা টাকা এসেছিল, তারপরে জানি না এরা তারপরে কি হয়েছে। এই বাড়িটার সংস্কারের দুর্বলতার জন্য বাড়িটা আস্তে আস্তে মানে কালের কি বলে যেন, কালো অতল গহ্বরে মানে আস্তে আস্তে চলে যাচ্ছে।
এই হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, 20 নম্বর পাথুরিয়াঘাট স্ট্রিট, এখানে 6জন কি 7জন ছেলে নিয়ে বাবু যদুলাল মল্লিকের একটি বাড়িতে বিদ্যাসাগর প্রথম এই মেট্রোপলিটন ইনস্টিটিউশন শুরু করে, তারপরে এই মেন ব্রাঞ্চটা করে, তারপরে এই ব্রাঞ্চটা হয়। এটা হয় হচ্ছে বাড়িটা তৈরি হয় হচ্ছে, একটু অপেক্ষা করুন, আমি একটু গুলিয়ে যাচ্ছি, এতগুলো পরপর জায়গা তো তো যাই হোক, আমি এগিয়ে যাই। এবার আছে টেগোর ক্যাসেল। এটা হচ্ছে উইন্ডসর, ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলের আদলে তৈরি একটি ক্যাসেল, এবং ভাবা যায় না কলকাতার বুকে একটা ক্যাসেলও ছিল। তো এই ক্যাসেলটা তৈরি হয় হচ্ছে 1895 খ্রিস্টাব্দে। বললাম যেটা ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলের আদলে এটা তৈরি। এটার 100 ফিটের একটা, এটার ক্যাসেলটার ভেতরের অংশটা, আগেকার ছবি আমি একটু সংগ্রহ করেছি, এটা একটু দেখাই আপনাদের। এইটা এখন ক্যাসেলের বর্তমান অবস্থা। এখানে দেখছেন এই ছবিটার উপরে ওদের পিকেটি সম্ভবত লেখা, ওদের একটা এমব্লেম খোদাই করা। এইটা ছিল ক্লক টাওয়ার, এই 100 ফিটের একটা ক্লক টাওয়ার, এবং এটা ছিল কিন্তু বিগ বেনের আদলে তৈরি। বিগ বেন যা দেখছেন এটাও সেই আদলে এটাকে তৈরি করা হয়। এবং আপনারা ছবিটা দেখলে, আর একটা ওই যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা আমি আরেকবার দেখাই, এই ছবিটা দেখলে বুঝতে পারেন ওপরে যে ফ্ল্যাগটা উঠছে এটা হচ্ছে ইউনিয়ন জ্যাক। ইউনিয়ন জ্যাক তখন ওঠানোর অনুমতি এরা পেয়েছিল। এটা ক্যাসেলের ভেতরের অবস্থা। এটা হচ্ছে গম্বুজটা, এর পাশ, এই ইউনিয়ন জ্যাকের পাশেই ছিল এই গম্বুজটা, ক্যাসেলের যেরকম একটা হয় আর কি, একটা অনন্য সুন্দর একটা ডিজাইন। এইটা হচ্ছে এই গম্বুজটার পাশে ওঠার যে জায়গাটা, এই পাশের যে জায়গাটা, এখান থেকে গম্বুজটা আর ওঠা যায় না, এটার মানে অবস্থা খুবই খারাপ। দেখুন একটা স্কটিশ মেজাজ পাবেন, মানে ওই ক্যাসেল, মানে যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দেখিয়েছিলাম আর এটার মধ্যেও দেখুন এই 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 হচ্ছে অবস্থা। হরি মুন্দ্রাকে বেচে দেন, এবং হরি মুন্দ্রা তার মতো করে বিভিন্ন মানে এটা একটা বস্তির জায়গায় রূপান্তরিত হয়েছে এখন। অত্যন্ত খারাপ অবস্থা, এবং অত্যন্ত মানে মানে দেখলে কান্না কান্না পায়, যেটাকে বলে আর কি। আপনারা দেখছেন পাশে যে দুটো জায়গার, মানে পাশে দেখছেন একটা ক্যাসেলের আদলে যে পিলারটা, গোল পিলারটা, এইটা হচ্ছে সিঁড়ি, একটা 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 পোর্শন অব্দি কাঠের, এবং তারপরে মার্বেল পাতা। দেখুন কি সুন্দর স্থাপত্য। এইটা হচ্ছে ঘড়ির এ পাশটা, সাইডের জায়গাটা। এই ঘরটার একটা ব্যাপার, একটা খুব অন্যরকম ব্যাপার। এই ঘরটায় প্রথম নাটক অভিনীত হয়, এবং সেটা হচ্ছে কালিদাসের একটি নাটক। সেটা সেটা এদের যে পূর্বপুরুষ
আহ সৌরীন্দ্রমোহন, যিনি হচ্ছেন বাদ্যযন্ত্র বিশারদ ছিলেন, এবং এনার তত্ত্বাবধানে ভারতবর্ষের যে ক্লাসিক্যাল মিউজিক ডান্স বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, এনার একটা সহযোগিতা ভীষণভাবে ছিল এবং উনি নাইটহুড পান। এই ঘরটাতে কালিদাসের একটি নাটক অভিনীত হয়। এরা বঙ্গ নাট্যালয় শুরু করে 1859 থেকে 1872 অব্দি নাট্যালয়টা চলে। এটা মালক পিকাগ্নি মিত্রম বলে একটি নাটক অভিনীত হয়। এটা মৌর্য বংশের পুষ্যমিত্রা শুঙ্গর ওপরে এই নাটকটা কালিদাস লেখেন। তো এই নাটকটা এইখানে মঞ্চস্থ হয়। এর পরের ছবিটা হচ্ছে সেই নাট্যালয়ের, দেখুন, খাবারের টেবিল চেয়ার পাতা। এখন যিনি বর্তমান ভোগীদার আর কি, মানে যিনি থাকেন আর কি, তিনি এটি ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করেন। এবার আসছি টেগোর প্রাসাদে। এই টেগোর প্রাসাদটা হচ্ছে আপনার জ্যোতিরিন্দ্রমোহন ঠাকুর 1882-তে উনি আমাদেরই গঙ্গার ঘাটে স্ট্যান্ডার্ডে মেও হসপিটাল তৈরি করেন, এবং 1884 সালে টেগোর প্রাসাদ তৈরি করেন ম্যাকিনটোশ বার্ন লিমিটেড। আবারও সেই ম্যাকিনটোশ বার্ন তাদের হাত ধরে। দেখুন প্রাসাদটার সামনের, এনারা খুব সুন্দরভাবে বর্তমান যে প্রজন্ম শ্রীজিৎ ঠাকুর এবং শ্রীমতী সৌম্যা ঠাকুর এবং সৌরজা ঠাকুর, এনারা খুব সুন্দর করে মেনটেন করে রেখেছেন এখনো পর্যন্ত। এটা হচ্ছে পুরনো একটি ছবি, এই প্রাসাদেরই ভেতরের ঠাকুর দালানটি। এটা হচ্ছে প্রাসাদের একটা বার্ডস আই ভিউ বলতে পারেন। এটা আমি টেগোর ক্যাসেল থেকে, টেগোর ক্যাসেলের উল্টো দিকেই বাড়িটা, সেখান থেকে নিয়েছি। এবং দূরে দেখুন একটু বাঁ দিকের একদম কর্নারে দেখবেন একটা 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 মন্দির মতো, একটা গোল গম্বুজ মতো। এটা ছিল ওদের, এইদিকেও যেমন আছে এদিকেও আছে। এটা ছিল ওদের আর কি যাকে বলে হচ্ছে নহবতখানা। কোনো অনুষ্ঠান হলে এরা এখানে সানাই বসাতো। এই হচ্ছে ব্যাপার। এবার ঠাকুরদের সম্বন্ধে আরেকটা একটু বলে নিই। এই ঠাকুররা একটা বিশাল জায়গা নিয়ে যখন ওই এর থেকে চলে আসে আপনার গোবিন্দপুর থেকে ফোর্ট উইলিয়ামের সময়, এরা এই 65-66 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের পেছনটা, মানে পাথুরিয়াঘাটার দুটো গলি নিয়ে, মানে দুটো সরু সরু গলি নিয়ে সামনের একটা রাস্তা দেখছেন, এটা পাথুরিয়াঘাটা। আর এই বাড়িটার একটু পেছনে গেলে আর একটা পাথুরিয়াঘাটা, যেটা থেকে আমি শুরু করলাম জায়গাটা, কাঠখোদাই থেকে শুরু করে এই বড়কালী হয়ে বৈষ্ণব দাস মল্লিক একটু ওই দিকটা গিয়ে একটু পশ্চিম পানে গিয়ে আবার আমি ঢুকে পড়েছি নন্দলাল মল্লিকের বাড়ি, মেট্রোপলিটন স্কুল, ক্যাসেল, আর এই বাড়িটা। এরাই 65-66 আর এখন 12-13 নম্বর পিকে টেগর হয়েছে, এখন নতুন নাম হয়েছে। এটা পুরোটা এরিয়াই পাথুরিয়াঘাটা ছিল একটা সময়। এদেরই মেট্রোপলিটন স্কুলের জমিটা ছিল এবং মেট্রোপলিটন স্কুলের বাড়িটা ছিল, এবং এটা বিদ্যাসাগর মহাশয়ের ট্রাস্টকে এরা দান করেন। আর এর পরে আমি যাচ্ছি হচ্ছে আমাদের বিখ্যাত নতুন বাজার। এখানে দেখছেন, এখানে ওপরে একটু লক্ষ্য করবেন, এটা একটা অদ্ভুত একটা স্থাপত্য, দোচালা কিন্তু পরিবর্ধা, একটা অনন্য স্থাপত্য। এই বাজারটার অবস্থাও খুব খারাপ। এই বাজারটার একটু বৈশিষ্ট্য বলে দিই। এই বাজারটাতে বললাম আমি প্রথমে যে মিষ্টির দোকান, একাধারে মাখনলাল দাস, আপনারা সবাই জানেন, নলিনচন্দ্র দাস, নন্দলাল দত্ত, এরা তো বিখ্যাত মিষ্টান্ন পরিবেশক, ব্যবসায়ী। এবং এই নন্দলাল দত্তর হাত ধরে আমরা যেই তত্ত্বে যে পুতুল দিই, এই প্রজাপতি, চিংড়ি মাছ বা মাছ, এই তত্ত্ব পরিবেশন করার সময় যে ক্ষীরের পুতুল দেওয়া হয়, এই ক্ষীরের পুতুল কিন্তু এই নতুন বাজারেরতেই তৈরি হয়। এবং এই বাজারটিতে শুধুমাত্র যে মিষ্টান্ন ব্যবসায়ীরা রয়েছে তা নয়, এই বাজারটিতে
কাপড়ের দোকান পাবেন এবং অন্যান্য অনেক মাটির জিনিসপত্রের দোকান পাবেন, এবং বাজারটা একটা পুরো একটা সুপার মার্কেট যাকে বলে। বিয়ের জিনিসপত্র পাবেন, সমস্ত এখনো পর্যন্ত বিয়ের যা সমস্ত কিছু কিনতে লোকে আসে যাচ্ছে নতুন বাজারে। আর একটা জিনিস এই বাজারটা সম্বন্ধে দৃষ্টান্তমূলক, সেটা হচ্ছে এটা বাজারটা তৈরি হচ্ছে বাবু রাজেন্দ্র মল্লিকের বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে। সাধারণত রাজা মহারাজারা করতে হচ্ছে তাদের বাড়ির পাশেই বাজার করতো, যাতে তার এলাকাটা একটা বিস্তার পায়। কিন্তু তিনি করলেন হচ্ছে এই নতুন বাজারে এসে 1 কিলোমিটার দূরে এসে একটা বাজার স্থাপন করলেন এবং নানা রকম পসার একটা জায়গা রাখলেন। তো আমার কাছে এটাই খুব গুরুত্বপূর্ণ যে পাথুরিয়াঘাটা জায়গাটা সাধারণত বাজার করে, কিন্তু শুধুমাত্র বাজার করার জন্য নয়, মানে একটা জনকল্যাণমূলক তো নিশ্চয়ই, সেটা তো একটা ব্যাপার, তার থেকেও একটা দাঁড়ায় হচ্ছে আমার ওই বাজারটার থেকে কি আসবে, মানে একটা রেভিনিউ জেনারেশনের জায়গা অ্যাজ ওয়েল অ্যাজ। তো এই জায়গাটা আমার কাছে খুব খুব স্ট্রাইকিং যে পাথুরিয়াঘাটায় এসে উনাকে বাজার প্রতিষ্ঠা করতে হলো, যেখানে জোড়াসাঁকোর আরেকটু দূরে গিয়ে রাজেন মল্লিকের বাড়ি 1 কিলোমিটার দূরে। আর এমন একটা জনবসতিপূর্ণ, এমন একটা ঘনবসতিপূর্ণ, এবং শুধু বাজার তৈরি হয় কিন্তু একটা এত বড় একরের ওপর বাজার, শুধুমাত্র লোকাল, তখন কতই বা লোকাল লোক। তার মানে এখানে ব্যবসা বাণিজ্য, এই যে রাজা মহারাজাদের এই যে নুনের ব্যবসা, এই যে পাটের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সোনার ব্যবসা, এই যে মল্লিক ঘোষ এবং এদের এই জমিদারির সমস্ত নানা রকম ব্যাপার স্যাপার। তো এই ব্যবসার দরুন আমার যেটা মনে হয়, এক এক সময় মনে হয় যে 150-200 বছর আগে পিছিয়ে যাই, তারপরে দেখে নিয়ে আবার যদি সামনে চলে আসতাম টাইম মেশিনে করে, যে এদের কেন এই জায়গাটা এত, কেন এই ফুটফলসটা কেন এত, মানে বাজারটা তৈরি করো ফুটফলস এর জন্য। এমনি তো কেউ বাজার তৈরি করে দেয় না যে শুধুমাত্র লোকাল লোক। আমি তো বললাম যে লোকাল লোক কতজনই বা এখানে তখন থাকতো, তখন বিশাল বিশাল বাগান টাগান নিয়ে এরা বাড়ি টাড়ি করতো, এবং এদের যে ঠাকুর চাকর এদের সমস্ত, এবং ব্যবসা সূত্রে বিভিন্ন জায়গা থেকে এদের নানা রকম আনাগোনা এদের এই পাথুরিয়াঘাটাতে পড়তো। এবং এই জন্যই এটা এই নদীর নব্যতার জন্য, গঙ্গার নব্যতার জন্য এটা এমন একটা জায়গা ছিল যে শুধুমাত্র ঠাকুর নয়, তাদের শুধুমাত্র এই যেমন ধরুন অন্যান্য যে বাড়িগুলো রয়েছে তাদের মধ্যে শুধু ঠাকুরদের বাড়ি থাকতো, এই মল্লিকরাও এলো, ঘোষরা এলো, ঠাকুররা এখানেই বিস্তার স্থাপন করলো। এখান থেকে ঠাকুররা চলে গেল অনতি দূরে জোড়াসাঁকোতে, মানে এই ব্রাঞ্চটাই চলে গেল, আস্তে আস্তে ভাগ হলো, কিন্তু এরা এখানেই কিন্তু আনাগোনা করতে, এখানেই কিন্তু তাদের বসতি স্থাপন করলো, এবং ব্যবসা বাণিজ্য এমন ফুলিয়ে পেঁপিয়ে করলো যে বাইরের লোকও এসে ব্যবসাটাকে, মানে ব্যবসার জন্য আর বিভিন্ন লোকের আনাগোনা, যেমন আমরা দেখি আর কি, বিভিন্ন ধরুন হাতিবাগানের লোক তো শুধু হাতিবাগানে যায় না, যায় বিভিন্ন জায়গার লোক। তো এরকমই একটা জায়গা ছিল পাথুরিয়াঘাটা। তো সেই পাথুরিয়াঘাটাতে আমি এখনো পর্যন্ত বসবাস করি। এক এক সময় আনন্দ পাই, এক এক সময় সত্যি কান্না আসে যে এই জায়গাটার এত প্রতিপত্তি ছিল, এত 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 বড় একটা শহরতলি, প্রথম শহরতলি একটা তৈরি হলো, এবং সেটা আস্তে 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 সেটা, মানে আমার যেটা ধারণা, কেন যেটা সত্যি, সেটা হচ্ছে ওই জমিদারি প্রথা যখন চলে গেল, তারপর থেকেই এদের ডিক্লাইনিং, মানে এরা আস্তে 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 এরা শুকিয়ে গেল যাকে বলে। এবং তার সূত্র ধরে এই পাথুরিয়াঘাটা জায়গাটা এত সুন্দরভাবে গ্রো আপ করেছিল, সেটা আস্তে 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 সাধারণ মানুষের এখন একটা জনবসতিপূর্ণ, বুঝতেই পারছেন। এবং খুব দুঃখ হয়, এবং সেটা আমি বিস্তৃত বলছি কেন, খুব দুঃখ হয় যখন আমাদের পরিচয় দিতে হয় পাথুরিয়াঘাটা সেটা কোথায়। আমরা বলি হয়তো পোস্তার কাছে, গিরিশ পার্ক সংলগ্ন, এই আইডিটলা জোড়াবাগানের একটু এই দিকটায়, কিন্তু সেটা তো পাথুরিয়াঘাটার পরিচয় হওয়া উচিত ছিল না। পাথুরিয়াঘাটা তো মহিমান্বিত, বরং বলা উচিত ছিল যে বড়বাজার কোথায়, হয়তো পাথুরিয়াঘাটার পাশে। সেটা বলে না পাথুরিয়াঘাটা, আমরা যদি বলি বড়বাজার কোথায়, আমরা বলি যদি পাথুরিয়াঘাটার পাশে, এখন বলবেন পাথুরিয়াঘাটা সেটা গিয়ে কোথায়, বড়বাজারটা তো ছিল, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমি একটু
মানে একটা ছুঁয়ে ছুঁয়ে কম পরিসরে একটা বড় জায়গাকে একটা ছোট জায়গায় এনে কতটা আপনাদের সন্তুষ্ট করতে পারলাম জানি না। এই এই এক একটা বাড়ি এক একটা আহ, 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 আপনাদের আমাদের এই সংস্থাটার এক একটা বাড়ি এক একটা দিনের সাবজেক্ট হতে পারে, মানে 2-3 দিন লাগতে পারে এদের বাড়ির পুরো ইতিহাসটা জেনে ন্যারেট করতে। পারলে খুশি হতাম আর কি, ভাল লাগতো। তো যাই হোক, প্রথম আমি কাঠখোদাই দিয়ে শুরু করেছিলাম, শুকনো মিষ্টি, আপনারা দেখেছিলেন মিষ্টির ছাঁচ। শেষ করছি আমি, এইটা হচ্ছে সেই তত্ত্বের মিষ্টি যেটা নতুন বাজারে তৈরি হয়। প্রথমে একটা ওই প্রজাপতির ছাঁচ দেখিয়েছিলাম, সেই মিষ্টি মুখ দিয়ে আমি আজকের মোটামুটি একটা, মনে হয় আপনাদের ভালো লেগেছে এবং আমি একটা একটা বড় পরিসর একটা ছোট জায়গায় এনে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, বা ভবিষ্যতে যদি সুযোগ দেন তাহলে আমি এই সমস্ত বাড়ি নিয়ে আরো বিস্তারে, আরো vividly আমি I can talk to you, I can place the presentation to you all. তো আমি কৃতজ্ঞতা জানাবো আহ, আহ, কিছু জনকে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জুড়ে দিই, পাথুরিয়াঘাটায় কিন্তু একটি আর একটা জিনিস ছিল, হচ্ছে সেটা বলতে আমি ভুলে গেলাম। এটাতে কিন্তু একটা বিপ্লবীদের একটা আস্থানা ছিল, যেটা আমি জাস্ট একটুখানি 2 মিনিট বলে নিই। এই পাথুরিয়াঘাটায় যেমন রাজা মহারাজাদের ছিল, আমরা সাধারণত শুনি রাজা মহারাজারা সবাই নাকি ইংরেজদের দোসর ছিল এবং তারা এই বিপ্লবীদের ধরি, সেটা ছিল যেমন ছিল। আবার রাজা মহারাজাদের মধ্যে এরকমও লোক ছিল যারা কিন্তু আবার এই বিপ্লবীদেরও কোনো জায়গায় সাপোর্ট করত। তো এই 1902 সালে অনুশীলন সমিতি হওয়ার পরে এবং পাথুরিয়াঘাটা এলাকাটা খুব গলি গুপচি ছোট রাস্তা, কারণ পাথুরিয়াঘাটা ইটসেলফই একটা বোধহয় দুটো গলি মিলিয়ে হয়তো খুব বেশি হলে 15-20 ফুটের একটা রাস্তা, মানে তাই সেই দিয়ে যে কি করে দুজন রাইভেলের একটা গাড়ি যেত সেটাই এখন বিশাল বড় প্রশ্নের আর কি। তো যাই হোক, এখানে বাঘা যতীনের একটা বিশাল বড় ভূমিকা ছিল এই পাথুরিয়াঘাটা। 73 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটে বাঘা যতীন বেনামে তিনি এই বাড়িটা ভাড়া নেন এবং এই বাড়িতে উনি কিছুদিনের জন্য বসবাস করেন। আর কালীচরণ ঘোষের বিখ্যাত বই দ্য রোল অফ অনার, এটাতে 77 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিট, 49 এবং 39 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিট, এটাতে এই 3টে জায়গায় বিপ্লবীদের একটা আখড়া এই পাথুরিয়াঘাটাতে, এই রাজা মহারাজাদের পাথুরিয়াঘাটাতে বিপ্লবীদের আখড়া। তার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় এবং নরেন্দ্রনাথ ব্যানার্জির নাম। এরা খুবই আবার সেই বিস্তৃত আমরা আমি আর বিতর্কে তর্কে যাব না, কারণ এদের নাম এরা ভীষণভাবে একটা সময় যখন সশস্ত্র বিপ্লবে এদের একটা বিশাল বড় নাম ছিল, সেই ইতিহাস আমাদের ঢাকা চাপা পড়ে গেছে। এরা সিআইডির নজরদারিতে বহুদিন ছিল এবং এদের সঙ্গে পাঞ্জাবের বিপ্লবীদের সাথে, যেটা পাঞ্জাবে আমরা শুনি যে সশস্ত্র বিপ্লবের অনুশীলন সমিতির ব্রাঞ্চ ছিল এবং সশস্ত্র বিপ্লবের একটা বিশাল বড় ভূমিকা ছিল। তা বিষ্ণই এবং বোহানি এই সমস্ত বাসিন্দাদের সাথে, যেমন আমি এখন মনে পড়ছে প্রভুদয়াল মেহতা, এদের সাথে এদের চিঠিপত্রের যোগাযোগ ছিল। পরবর্তীকালে যখন এদের মানে কি বলে পুলিশরা ধরপাকড় করে, তখন এই সমস্ত চিঠি চাপাটি এরা পায়। এবং এই 39 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিট থেকে যতীন্দ্রনাথ রায়কে পুলিশের হাত থেকে রক্ষা করেন হচ্ছে যোগেশচন্দ্র ভট্টাচার্য। তো এখানেও পাথুরিয়াঘাটার নানান স্বাদের ইতিহাস, একাধারে বড়লোক, একাধারে বিপ্লবী, একাধারে ছোট ছোট মানে মধ্যবিত্তের বাস, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবের বাস নিয়ে এখন পাথুরিয়াঘাটা হয়ে গেছে আস্তে আস্তে কালের বিড়ম্বনাই বলতে পারেন। তো এই হচ্ছে আমার ছোট্ট ইতিহাস প্রেজেন্টেশন অফ বিস্তৃত পাথুরিয়াঘাটার
একাল সেকাল সমকাল। আমি কৃতজ্ঞতা স্বীকার করব অবশ্যই ডক্টর গার্গী দে মোদক এবং শ্রী গণেশ মোদক মহাশয়কে, যারা এই অপরচুনিটি দিয়েছেন আমাকে এই প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। এই সূত্রটা দিয়েছিলেন আমাকে ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, যিনি গৌরী নৃত্যের সেবক, তিনি আমাকে দিয়েছিলেন। আমি কৃতজ্ঞতা দেব বিপ্লবী ইতিহাসটাকে আমাকে ছোট্ট করে বললাম, সেটা আমাকে ভিভিডলি শুনিয়েছিল। আমি একটা ছোট ছোট গ্লান্স নিয়ে চলে এলাম বিপ্লবীদের পাথুরিয়াঘাটার সম্বন্ধে। শ্রী সৌম্যব্রত দাশগুপ্ত এখন বড় লেখক, আনন্দ পাবলিশার্স থেকে তার বই বেরিয়েছে। শ্রী তপন মুখোপাধ্যায় পাথুরিয়াঘাটার রক্ষিতদের ইতিহাস বা অন্যান্য ইতিহাস সম্বন্ধে আমাকে কিছু তথ্য দিয়েছিলেন। শ্রী সমর সিনহা মহাশয়, তিনি খেলাদ ঘোষ বাড়ির এখন ম্যানেজার, তিনি আমাকে এই খেলাদ ঘোষের বাড়িতে বিভিন্ন ইতিহাস কিছুটা হলেও দেন। শ্রী আনন্দমোহন ঘোষ, আমি যেটা হচ্ছে অল বেঙ্গল মিউজিক কনফারেন্স মন্মথনাথ ঘোষ তার নাতি শ্রী আনন্দমোহন ঘোষ, তার কাছে কৃতজ্ঞ। আমি শ্রী রজত মল্লিক মহাশয়ের কাছে কৃতজ্ঞ। ঠাকুর রামকৃষ্ণ 1883 সালে যেটা বললাম আর কি, যে ভাব সমাধি হয় যদুলাল মল্লিকের বাড়ি, তিনি আমাকে অনেক তথ্য দিয়েছেন এবং তিনি সত্যি একজন ইতিহাস সচেতন মানুষ। আমি দেব হচ্ছে গুণগ্রাহী হচ্ছে শ্রী পৃথ্বীনাথ ঠাকুরকে, যিনি কালীকৃষ্ণ ঠাকুরের ইতিহাস সম্বন্ধে আমাকে ওয়াকিবহাল করিয়েছেন। এবং এই পৃথ্বীনাথ ঠাকুরের কাছে একটা বিশাল বড় জায়গা রয়েছে। আমি বললাম যেটা কালীকৃষ্ণ ঠাকুরের ওই বাড়িটার একটা আর্ট কালচারের একটা জায়গা ছিল, যেখানে আর কি বুঝতেই পারছেন যে ঠাকুরদের অনেকেই, রবীন্দ্রনাথ শুধু নয়, তার থেকেও বড় কথা অবনীন্দ্রনাথ বিখ্যাত আর্টিস্ট ছিলেন, তাদেরই সব বললাম যে কাজিন ব্রাদার। শ্রী স্নেহাশিস মল্লিক মহাশয়কে আমি দেবো, নন্দলাল মল্লিকের বাড়ির কিছু ইতিহাস আমাকে দিয়েছিলেন। সৌরজা ঠাকুর, যিনি টেগর প্রাসাদ এবং টেগর ক্যাসেলের একটা ইতিহাস দিয়ে আমাকে সাহায্য করেন। শ্রী শান্তনু মল্লিক, বৈষ্ণব দাস মল্লিকের বাড়ি, যেখানে দেখলাম আমরা হরপার্বতীর পুজো হয়, তিনি আমাকে ইতিহাস তথ্য দিয়ে আমাকে সমৃদ্ধ করেছেন। আর সর্বোপরি আমি আমাকে ধন্যবাদ জানাবো যে এখনো পর্যন্ত আমি পাথুরিয়াঘাটাতে বসে রয়েছি এবং একজন ইতিহাস মোদী হয়ে কি বলবো, আমার বলতে খারাপ লাগছে, এই ইতিহাসটাকে ভেঙে যেতে দেখছি, এই বাড়িগুলোকে আস্তে আস্তে ভাঙতে দেখছি। যেমন দেখলাম আমি গভর্নমেন্ট আর্ট কলেজের হস্টেল ছিল, সেই হস্টেলটা এখন একটা প্রমোটিং হয়ে গেছে। যেটা আমাদের বড়কালী দেখালাম তার ঠিক গায়ের বাড়িটা, এটাতেই প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তৈরি হয়। তো এই হচ্ছে পাথুরিয়াঘাটার মোটামুটি সামগ্রিক একটা ইতিহাস। অনেক ধন্যবাদ।